সংলাপ হচ্ছে যে কোনো নাটকের আসলে প্রাণ। সংলাপের মাধ্যমে কোনো নাটক কিন্তু আমাদের মনে কিন্তু জায়গা করে নেই। সেরকমই কিছু প্রিয় সংলাপ আমি এখন আপনাদের সামনে পড়ার চেষ্টা করব। যেমন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকেলে বদলায়। কিংবা ধরেন, আগামী দিনের কথা কে বলতে পারে, একজন মানুষের জীবনেও কোনো দুটো মুহূর্ত একরকম কিন্তু নয়। তাহলে এই যে আজকে যে দুটি সংলাপ আমি এখন বলেছি, এগুলো নেওয়া হয়েছে আসলে একাত্তরের বধ্যভূমিতে আসলে হারিয়ে যাওয়া বাংলা সাহিত্যের মহান নাট্যকার বা বিখ্যাত খ্যাতিমান নাট্যকার মুনীর চৌধুরীর যে রক্তাক্ত প্রান্তর আসলে নাটকটি রয়েছে, ওই রক্তাক্ত প্রান্তর নাটক থেকে। এবং এই নাটকটি 1962 সালে মুনীর চৌধুরী এই নাটকের জন্য কিন্তু আসলে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এই নাটকটিতে মোট 3টি অঙ্ক এবং সম্ভবত 8টি নাকি 9টি পর্ব রয়েছে। এবং আপনি যদি প্রত্যেকটা ঘটনা আসলে বা পুরো ঘটনাটা যদি আপনি পড়েন, তাহলে আপনার কাছে মনে হবে যে এই নাটকে উল্লেখিত ঘটনাটি সত্যি আসলে আসলে যে রক্তের প্রান্তর বা রক্তের আসলে মাঠ। 1761 সালে দিল্লির উপর আধিপত্য বিস্তার নিয়ে আসলে হিন্দু মুসলিম বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আফগান আহমদ শাহ আবদালির নেতৃত্বে মুসলিমরা এবং হিন্দু পতাকাধারী মারাঠারা কিন্তু পানিপথে মিলিত হয়। তৃতীয় পানিপথের যুদ্ধই মূলত এই নাটকটির আসলে মূল পটভূমি। এই তৃতীয় পানিপথের যুদ্ধ মূলত মারাঠাদের সাথে যে মুসলমান রয়েছে, ওই মুসলমানদের কিন্তু যুদ্ধ। এই যুদ্ধের ইতিহাসটা যতটা না আসলে শোকের, তার চেয়ে অনেক বেশি কিন্তু ভয়াবহ। কথিত আছে, যত হিন্দু আর মুসলমান এই যুদ্ধে মারা যায়, পাক ভারতের ইতিহাসে আর কখনো কোনো যুদ্ধে কিন্তু এমন হয়নি। পানিপথের এই তৃতীয় যুদ্ধের পূর্বে মুসলমানরা কিন্তু মারাঠাদের হাতে 2বার কিন্তু পরাজিত হয়। পরবর্তীতে দেখা যায় যে আহমদ শাহ আবদালির নেতৃত্বে পুরো ভারতের মুসলমানরা একত্রিত হয়ে পানিপথে এই তৃতীয় যুদ্ধ কিন্তু আসলে শুরু করে। এই তৃতীয় যুদ্ধে দেখা যায় যে মেহেদি বেগ ছিল, ওই মেহেদি বেগ কিন্তু মৃত্যুবরণ করে। এবং এই শেষ যুদ্ধে দেখা যায় যে মুসলমানরা কিন্তু আসলে জিতে যায় এবং যে মারাঠারা ছিল, ওই মারাঠারা কিন্তু পরাজিত হয়। মেহেদি বেগের জামাতা এবং জোহরা বেগমের স্বামী ইব্রাহিম কার্দি মূলত মারাঠা সৈন্যাধ্যক্ষ। যুদ্ধের সময় দুই দলই দুর্গ তৈরি করেছে। রাতের অন্ধকারে মারাঠা দুর্গে গিয়ে জোহরা বেগম তার স্বামীকে অনুরোধ করে মারাঠা শিবির কিন্তু ত্যাগ করার জন্য, কিন্তু ইব্রাহিম কার্দি রাজি হননি। শূন্য হাতে কিন্তু জোহরা বেগমকে আসলে ফিরে আসতে হয়। এর কারণ হচ্ছে কি, আসলে ইব্রাহিম কার্দির দুঃসময়ে কিন্তু আসলে মারাঠারাই ইব্রাহিম কার্দিকে কিন্তু সাহায্য করে। এজন্য ইব্রাহিম কার্দি মুসলমান হওয়া সত্ত্বেও সে কিন্তু আসলে মারাঠাদের পক্ষ নেয়। ইব্রাহিম কার্দির নিকট স্বজাতির থেকে আসলে তার ঋণ অনেক বড়। আর এদিকে জোহরা বেগমের পিতার হত্যাকারী হলো মারাঠারা। জোহরা বেগমের তার স্বামী ইব্রাহিম কার্দির প্রতি প্রতিভক্তি থাকলেও সে কিন্তু আসলে যে মারাঠারা রয়েছে তাদের কিন্তু আসলে পক্ষ অবলম্বন করতে পারে না, কারণ সে চায় তার পিতার হত্যাকারীদের সে বিচার নিজে হাতে করবে। মূলত এই দুই চরিত্রের দ্বন্দ্বই, অর্থাৎ জোহরা বেগম এবং যে আসলে ইব্রাহিম কার্দি ছিল, এই দুই চরিত্রের দ্বন্দ্বই কিন্তু এই নাটকের মূল ট্র্যাজেডি ডেকে আনে। এছাড়াও এই নাটকে আরও অনেকগুলো চরিত্র কিন্তু ছিল। সেই চরিত্রগুলোর মধ্যে আসলে আছে আহমদ শাহ আবদালি, নজিবউদ্দৌলা, জরিনা, সুজাউদ্দৌলা, রহিম, তারপর মন্নু বেগ, দিলীপ। তো যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই নাটকে সম্ভবত মূলত 3টি অঙ্ক এবং 8টি দৃশ্য রয়েছে, এবং 8টি দৃশ্যের 4টি দৃশ্য হচ্ছে ট্র্যাজেডির। এবং এই ট্র্যাজেডিটি মূলত হচ্ছে ওই যেটা বললাম আগে, অর্থাৎ যে জোহরা ছিল এবং তার স্বামী ইব্রাহিম কার্দি ছিল, তাদের আসলে সম্পর্কটা, তাদের মধ্যে একটা প্রেমের বন্ধন, অটুট বন্ধন থাকলেও মূলত যুদ্ধই তাদেরকে কিন্তু আসলে আলাদা করে দিয়েছে। দুজনেই কিন্তু গোপনে একত্র হয়, কিন্তু আদর্শ ত্যাগ করতে পারে না। নাটকের কাহিনী শুরু হয় যুদ্ধের আয়োজনে এবং ধীরে ধীরে এই কাহিনীর কিন্তু আসলে গতি প্রকাশ পায়। রক্তে ওই যুদ্ধের রক্তাক্ত প্রান্তর, আসলে কাউকে চেনার উপায় নেই, কাউকে কিন্তু বোঝারও কিন্তু কোনো উপায় নেই। তবে নাটকে এই রক্তাক্ত প্রান্তর ছাপিয়ে উঠে আসে রক্তাক্ত হৃদয়ের যে ক্ষরণ এবং চরিত্রের ট্র্যাজেডি সমূহ। যুদ্ধে উভয় পক্ষের বিপুল ক্ষয়ক্ষতি ও রক্তপাতের মধ্য দিয়ে আসলে মুসলিম বাহিনীর কিন্তু জয় হয়। যুদ্ধের এক পর্যায়ে দেখা যায় যে ইব্রাহিম কার্দি আসলে গুরুতরভাবে আহত অবস্থায় কিন্তু ওই মুসলমান যে সেনারা ছিল, ওই সেনাদের হাতে কিন্তু বন্দী হয়, আসলে কারাগারে কিন্তু বন্দী হয়। কিন্তু দেখা যায় যে আসলে তার স্ত্রী জোহরা বেগমের সাথে তার দেখা হওয়ার পূর্বেই সে কিন্তু আততায়ীর গুলিতে কিন্তু নিহত হয়। এভাবে জোহরার জীবনে কিন্তু আসলে ভয়াবহ শূন্যতা নেমে আসে, এবং এভাবে এই রক্তাক্ত প্রান্তরের যে শেষ আসলে অংশটা, সেই অংশটা কিন্তু শেষ হয়ে যায়। আসলে নাট্যকার রক্তাক্ত প্রান্তরকে বিশ্লেষণ করে একে যুদ্ধের ভয়াবহতা ও হিন্দু মুসলমান উভয় পক্ষের অপরিসীম ক্ষয়ক্ষতির রক্তাক্ত আলক্ষ্য হিসাবে কিন্তু চিহ্নিত করেছেন। বিরোধী শিবিরে অবস্থান করা স্বামী স্ত্রী,
তাদের প্রেম, অর্থাৎ অহংকার এবং তাদের যে ভালোবাসার দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে রক্তাক্ত প্রান্তর কিন্তু কোনো ঐতিহাসিক নাটক নয়, এটাকে একটা সার্থক ট্র্যাজেডি বলে আসলে সাহিত্যিকরা কিন্তু উল্লেখ করেছেন। যদিও এই রক্তাক্ত প্রান্তর নাটকটা আসলে কোনো ঐতিহাসিক নাটক না, তবে এটা ইতিহাসের পটভূমিতে কিন্তু রচিত নাটক। তো যদিও আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, বিভিন্ন জায়গায় মনে হয়েছে যে ইতিহাসের খুব ভালোই বিকৃত হয়েছে। এটা যদি পড়তে যান তাহলে আপনার মনে হতে পারে আসলে একটা নাটকে তো সবকিছু উঠে আসবে না, এটাই স্বাভাবিক। কারণ এখানে যে সুজাউদ্দৌলার যে ইতিবাচক চরিত্রটা দেখা হয়েছে, আপনি ইতিহাস ঘাটলে দেখবেন সুজাউদ্দৌলা কিন্তু ওইরকম ইতিবাচক কিন্তু কখনোই ছিলেন না। তো সবশেষে একটা কথাই বলতে চাই, বাংলা সাহিত্যের এ ধরনের মাস্টারপিস উপন্যাসগুলোর, নাটকগুলোর কিংবা বইগুলোর কিংবা সেলফ ডেভেলপমেন্ট যে বইগুলো আছে ওই বইগুলোর যদি আপনারা আসলে রিভিউ পেতে চান, বই সম্পর্কে সম্যক ধারণা পেতে চান, কিংবা কোনো ভিডিওর মাধ্যমে ওই বইটার, ওই গ্রন্থটা কিংবা ওই উপন্যাসটার সারাংশ জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন, কারণ প্রতিদিন আপনি কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন। আর যদি আজকের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার মতামতগুলো চাইলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন, আর চাইলে আপনার বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারেন যদি আপনার এতটুকু আসলে উপকার হয়েছে বলে মনে হয়, কিংবা আপনার বন্ধুরা যদি আসলে জানতে চায়। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।